নমস্কার। আজকে 7ই জুলাই 2024 যে পেপারটা হয়েছিল সেটা ডিসকাস করব। দেখো, সিডিপির ফার্স্ট কোশ্চেনটা দেখো। ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর পারসিভড অ্যাজ। প্রোগ্রেসিভ এডুকেশন বলতে যে প্রোগ্রেশন হবে, যেখানে স্টুডেন্টরা কীভাবে প্রোগ্রেস করছে সেইটা বোঝাবে। তো এবার স্টুডেন্ট এখানে কি পারসিভ করছে বলেছে। দেখো অপশান দেখো, ইনোসেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট। স্টুডেন্টরা ইনোসেন্ট, আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিপেন্ডেন্ট অর্থাৎ স্টুডেন্ট কি ডিপেন্ড হয়ে আছে কারোর উপর। তারপরে বলেছে কমপ্লিয়েন্ট অ্যান্ড ক্যাপাবল অফ অনলি কনজিউমিং নলেজ কনজিউম করার জন্য শুধু কি স্টুডেন্টরা আছে। নলেজেবল অ্যান্ড মিনিং মেকার্স, ওদের জ্ঞান আছে, এবং মিনিং মেকার্স কিছু নিজেরাই কোনো মিনিং তৈরি করতে পারে। ভালনিয়ারেবল অ্যান্ড ইন নিড অফ প্রোটেকশন। ভালনিয়ারেবল তারা নিজেরাই অনেকটা এমন স্টেজে আছে যে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো দেখো এখানে এলিমিনেশন টেকনিকটা কীভাবে ইউজ করবো। দেখো এই যে 2 নম্বর অপশানটাতে দেওয়া আছে যে অনলি, এই অনলিটা থাকলেই কিন্তু সেটা অনেক ক্ষেত্রে নেগেটিভ। বাট আরেকবার রিচেক করার জন্য দেখে নিতে হবে অপশানটাও ঠিকঠাক বলেছে কিনা। বলেছে কমপ্লিয়েন্ট অ্যান্ড ক্যাপাবল অফ অনলি কনজিউমিং নলেজ, শুধুমাত্র নলেজ কি স্টুডেন্ট কনজিউম করবে। এবার এখানে কিন্তু স্টুডেন্ট কি, যখন প্রোগ্রেসিভ এডুকেশন বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশানে কিন্তু বাচ্চা এখানে অনেকটা জেনে আসে। এবার শুধুমাত্র বাচ্চা কিছু নলেজ কনজিউম করবে, শুধু টিচার বলবে আর ওরা শুধু কনজিউম করে যাবে, কনজিউমারের মতো ব্যাপারটা ওরকম নয়। ওরা কিন্তু এখানে অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। তো সেই প্রোগ্রেসিভ এডুকেশানটা তাদের প্রোগ্রেশনকে বোঝাবে। এখানে কিন্তু এই নলেজ কনজিউমিং শুধুমাত্র বোঝা যাবে না। তো অনলি থাকলে কিন্তু অনেকটা দেখে নিতে হবে যে ওই অপশানটা অনেকটা এলিমিনেট করা সহজ হয়। এবার বাকি পুরোটা পড়ে বোঝা গেল যে ওটা শুধুমাত্র বাচ্চা নলেজ কনজিউম করবে না। তারপরে দেখো 1 নম্বর অপশানটা বলেছে ইনোসেন্ট, ঠিক আছে, কিন্তু ডিপেন্ডেন্ট। বাচ্চা কিন্তু টিচারের উপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট না, বাচ্চাও নিজে কিছুটা জানে। এবার টিচার এখানে কিন্তু তাকে শুধুমাত্র সাহায্য করবে কোন কোন বিষয়গুলোতে সমস্যা হচ্ছে। এখানে টিচার কী হিসেবে কাজ করবে, টিচার কাজ করবে হলো ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে। তাহলে এই 2 নম্বর অপশানটার মতো কিন্তু 1 নম্বর অপশানটাও এলিমিনেট হয়ে যাবে, এই যে ডিপেন্ডেন্টের বিষয়টা। তারপর বলেছে কি দেখো 3 নম্বরটা বলেছে নলেজেবল অ্যান্ড মিনিং মেকার। নলেজেবল অর্থাৎ তার কিছু না কিছু বাচ্চার জ্ঞান নিয়েই আসে, এবং মিনিং মেকার কিছু তৈরি করার ক্ষমতাও থাকে। দেখো এটা অনেকটা পজিটিভ অপশান লাগছে। এবার দেখো 4 নম্বর অপশানটাও চেক করে নিই। ভালনিয়ারেবল এবং নিড অফ প্রোটেকশন, বাচ্চার প্রোটেকশন করা দরকার, কিন্তু বাচ্চার প্রোটেকশনের সাথে কী সাথে, এখানে প্রোগ্রেসিভ এডুকেশনে বাচ্চা নিজে থেকে অনেক কিছু জানে এবং কিছু তৈরি করতে পারে। এখানে কি বাচ্চা একটা সায়েন্টিস্ট, অনেক নিজেরাই অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এখানে সবথেকে পজিটিভ অপশানটা কি, নলেজেবল অ্যান্ড মিনিং মেকার। আচ্ছা নেক্সট দেখি 2 নম্বরটা বলেছে কি ফিডব্যাক টু দ্য স্টুডেন্টস ইন এ ক্লাসরুম ইজ মোস্ট ইফেক্টিভ হোয়েন। আচ্ছা, ক্লাস টিচার পড়ানোর সময় ফিডব্যাক দিচ্ছে। এবার সেই ফিডব্যাকগুলো সবথেকে ইফেক্টিভ হবে কখন, সেইটা দেখো অপশানগুলোতে কি বলেছে। ইট অ্যাসাইন্স কম্পারেটিভ র্যাঙ্কস টু দ্য স্টুডেন্ট। কম্পারেটিভ র্যাঙ্ক তাদের তুলনামূলক, স্টুডেন্টের তো কোনো দিনই তুলনা করবে না। চাইল্ড সেন্ট্রিক বা প্রোগ্রেসিভ এডুকেশানে সবসময় স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট এখানে তুলনা বা স্টুডেন্টদের হলো লেবেল করা, এই কথাগুলো কিন্তু আগেই নেগেটিভ, তো কম্প্যারিজন করবে না। তারপর বলেছে কি ইট অকার্স ডিউরিং অ্যাজ ওয়েল অ্যাজ আফটার দ্য লার্নিং অ্যাক্টিভিটি। এটা কখন হবে, যখন হলো ক্লাসরুমে চলাকালীন এবং তারপরেও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আফটার। তার এটা অনেকটা পজিটিভ বোঝাচ্ছে। যে কোনো একটা সমস্যা হলো তখনই স্টুডেন্ট ক্লাসে টিচার বললো যে তোমার এই প্রবলেমগুলো হচ্ছে, তাহলে এইভাবে পড়ো, এবং পরবর্তীকালেও সেটা বলতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং আফটার দ্য লার্নিং অ্যাক্টিভিটি, যেটা শিখলো তারপর পরবর্তীকালে। তো এটা অনেকটা পজিটিভ লাগছে। এবার তারপরে অপশন দুটো দেখি। বলেছে ইট ফোকাসেস অন হোয়াট দ্য চাইল্ড ক্যান নট ডু রাদার দ্যান হোয়াট দে ক্যান ডু। এটা ফোকাস করছে যে চাইল্ড ক্যান নট ডু, কিছু করতে পারে না। এখানে দেখো চাইল্ডের বাচ্চা পারে না এই কথাগুলো বলাই যাবে না, এখানে সবসময় বাচ্চাই পারে, বাচ্চা নিজে থেকে সব কিছু করবে, টিচার শুধু হেল্প করবে। তো এখানে বাচ্চা পারে না, এটা তো পুরোই নেগেটিভ অপশন, বাচ্চাকে কোনোভাবেই দায়ী করা যাবে না।
তারপর বলেছে ইট সেন্টার্স অ্যারাউন্ড টেস্ট অ্যান্ড এক্সামস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবার এন্ড অফ দ্য ইয়ার যেটা, সেটা কিন্তু সামেটিভ। আমরা যে এই যে চূড়ান্ত মূল্যায়ন বলে যেটা পরীক্ষাটা হয়, চূড়ান্ত মানে কি, তখন সামেটিভের সময় তোমার মানে একবারে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চা চেঞ্জেস কিছু করতে পারবে না। এবার যখন ফর্ম্যাটিভ হবে, তখন কী হবে, ফর্ম্যাটিভে ক্লাস টেস্ট বা ইউনিট টেস্ট যেগুলো হয়, সেগুলোতে ইউনিট টেস্টগুলোতে অনেকটা মার্কস কম পেয়েছে, কিন্তু ওইখানে যদি স্টুডেন্টকে ভালোভাবে ফিডব্যাক দেওয়া হয় যে তোমার এই সাবজেক্টগুলোতে দুর্বল আছে, এই সাবজেক্টগুলোকে ঠিক করতে হবে, তাহলে এই যে সাবজেক্টগুলো মানে অনেকটা দুর্বল, সেগুলো কিন্তু সে সামেটিভ এক্সামের আগে আগে কিন্তু অনেকটা ঠিক করতে পারবে। তাহলে এই যে সামেটিভ হয়ে গেলে কিন্তু তখন আর ফিডব্যাক দিয়ে লাভ নেই, কারণ তার অলরেডি বছরটা শেষ হয়ে গেছে। নেক্সট ইয়ারের জন্য সেটা হতে পারে, কিন্তু ফিডব্যাকটা সবথেকে ইফেক্টিভ কাজ করবে তাহলে কোথায়, যেটা ক্লাসে দিবে সেইটাই সবথেকে বেশি কাজ করবে। বোঝা গেল? তাহলে এখানে 2 নম্বর অপশানটা কেন ঠিক হবে। নেক্সট দেখো, আচ্ছা এখানে একটা অ্যাজারশন আছে আর রিজন আছে। দেখো অ্যাজারশন রিজনগুলো কিন্তু খুবই মানে ভালো করে বুঝে আনসার করতে হবে। এখানে কিন্তু মানে লাইনগুলো ঠিকঠাক ভালো করে না বুঝলে সহজে আনসারটা করা যায় না। কি বলেছে, ডিউরিং অ্যাডোলেসেন্স দ্য প্রেশারস টু কনফার্ম টু জেন্ডার এক্সপেকটেশনস অ্যান্ড ফলো কনভেনশনস অফ ফেমিনিটি আর মাস্কুলিনিটি ইনক্রিজেস। এই অ্যাডোলেসেন্স যেটা বয়সটা আসে শৈশবকালে, তখন কি হচ্ছে যে মানে প্রেশার ফিল করে যে ফেমিনিটি আর মাস্কুলিনিটি, মানে ছেলে মেয়েরা যে যারা বড় হচ্ছে ধীরে ধীরে, তারা একটা তাদের কাছ থেকে জেন্ডার এক্সপেকটেশন মানে একটা প্রেশার ফিল করে তারা সমাজ থেকে, যে তারা ছেলে হিসাবে এই কাজগুলো করা উচিত, বা মেয়ে হিসেবে ফিমেল হিসেবে তার এই কাজগুলো করা উচিত। তো মেল ফিমেলের এই যে প্রেশারটা, সেটা সমাজের একটা প্রেশার, সেটা কিন্তু তারা ফিল করে। হ্যাঁ, এটা ঠিকই যে তুমি ছেলে, তোমার এই কাজ করতে হবে, মেয়ে এটা করতে হবে, এরকম করে জেন্ডার হিসাবে কিন্তু সমাজ কিন্তু তাদেরকে একটা রুল ঠিক করে দেয়। তারা ছোট থেকে দেখে বড় হয় যে ছেলেরা এইভাবে করছে, বা এই মেয়েরা এইভাবে সব কিছু করছে, তো সেরকম। এবার দেখো, এটা ঠিকই বলেছে, তাই ট্রু, কিন্তু রিজনটা দেখি এটার সাথে ম্যাচ করছে কি না। রিজনটা বলেছে কি, জেন্ডার অ্যান্ড জেন্ডার রোলস আর ডিটারমাইন্ড বায়োলজিক্যালি। জেন্ডার রোল যেগুলো, সেগুলো বায়োলজিক্যালি হয়। বায়োলজিক্যালি মানে কি, সেটা হলো মানে জিনগতভাবে, কিন্তু জিনগতভাবে কি জেন্ডার করা হয় না। জেন্ডারটা কিন্তু সমাজের সৃষ্টি করা, তাই না। ফিমেল যারা, তারা হলো এই ড্রেসটা পরবে বা এই ধরনের কাজ করবে, মেল যারা তারা এই ধরনের কাজ করবে, এই যে এই বানানোগুলো, সেগুলো কিন্তু সমাজে, সেখানে কিন্তু বায়োলজিক্যালি কিন্তু কোনোভাবে কাজ করছে না। তাহলে জেন্ডার যেখানে, কিন্তু এখানে কি সোশ্যাল মানে সোসাইটি কিন্তু এখানে জেন্ডার রোলটা বানায়। এই যে প্রেশারটা ফিল করছে অ্যাডোলেসেন্স আসার পরে ছেলেমেয়েরা, যে মেয়েদের ছেলেদের এইটা কাজ, মেয়েদের এটা কাজ, তো এটা কিন্তু সমাজ তৈরি করে দেয়। তাহলে প্রথম অপশানটা যদি ট্রু হয়, কিন্তু পরের অপশানটা যেহেতু এই যে বায়োলজিক্যালি বলেছে, অর্থাৎ জেন্ডারটা বায়োলজিক্যালি হয় না, তাই জন্য এই অপশানটা কী হয়ে যাবে, ফলস। এবার দেখো বলেছে বোথ এ অ্যান্ড আর কারেক্ট, এটা তো হবেই না। তারপর বোথ অ্যান্ড, এটাও হবে না। এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। দেখো এই অপশানটা কারেক্ট হয়ে যাবে, এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, সুনিতা এ 12-year-old গার্ল শোজ এক্সেপশনাল মিউজিক্যাল অ্যাবিলিটি। মানে সুনিতা একটা 12 বছরের মেয়ে, তার মানে মিউজিক্যাল অ্যাবিলিটি, একটা গানের মানে খুবই ভালো তার ক্ষমতা রয়েছে। বোথ হার প্যারেন্টস আর অ্যাকমপ্লিশড সিঙ্গার্স অ্যান্ড দে সেন্ড হার টু ক্লাসেস ফর ভয়েস ট্রেনিং আফটার স্কুল। এবার তার বাবা মাও তাকে মানে হেল্প করেছে, তাকে পাঠিয়েছে একটা ভালো স্কুলে ভয়েস ট্রেনিংয়ের জন্য। হার ক্যাপাবিলিটিস আর মোস্ট লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন। এবার এই যে সুনিতার ভালো গান করে সিঙ্গার হিসেবে, যে সেইটার জন্য, যাতে সে পরবর্তীকালে সিঙ্গার হতে পারে, তার জন্য তাকে কি ট্রেনিং কিন্তু দিয়েছে তার বাবা মা। এই যে ট্রেনিং দেওয়ার ফলে যে রেজাল্টটা হলো, মানে এই ট্রেনিং দিচ্ছে যে, তাহলে এইটা কার মধ্যে ইন্টারাকশান, রেজাল্টটা যেটা হবে সেটা কার মধ্যে ইন্টারাকশান করছে। দেখো এখানে কি বলেছে, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন। গ্রোথ মানে কি, শুধুমাত্র বৃদ্ধি, এবার গ্রোথ বৃদ্ধি হচ্ছে, আর ম্যাচিওর মানে একটা বয়সের পর সে ম্যাচুরিটি হচ্ছে। এটা কি মানে ওর সাথে রিলেট করছে না,
তারপর হচ্ছে কি নিউট্রিশন অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিনের বিষয় না, নিউট্রিশনও সেরকমভাবে নিউট্রিশনের না যে খাওয়া দাওয়া ভালো হচ্ছে জন্য, ওকে একটা ওর অ্যাবিলিটি দেখে ওই জায়গাতে ওকে ট্রেনিং দিয়ে ভালো জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছে। নিউট্রিশন আর ডিসিপ্লিনও হবে না। তারপর বলেছে দেখো হেরিডিটি আর এনভায়রনমেন্ট। এবার দেখো হেরিডিটি মানে কি, তার জিনগত, বলতে কি হেরিডিটি মানে তার জিনগত। এবার সে জিনগতভাবে মানে গলাটা ভালো পেয়েছে, এবার তার বাবা মা সেটাকে বুঝতে পেরে তাকে কিন্তু ওই লাইনে পাঠিয়েছে, যাতে তার হলো মানে আরও মানে গলাটা আরও ভালোভাবে, তাই সে যাতে ভালোভাবে গান করতে পারে এবং একটা ট্রেনিং নিলে সে সত্যি একটা ভালো সিঙ্গার হতে পারবে। এই যে এনভায়রনমেন্টটা দিয়েছে তাকে, তাহলে এটার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট দরকার। জন্মগতভাবে পাওয়া ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে কি অনেক বাচ্চা কাচ্চা অনেক মানে ভালো গান করতে পারে এমনি নর্মালি, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ওই যে এনভায়রনমেন্টটা দরকার হয়, তো সেই এনভায়রনমেন্টটা কিন্তু সবাই দিতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা কাচ্চা আছে স্কুলে ভালো মতো পড়াশুনো মানে অত করতে পারে না ঠিকই, কিন্তু অনেকে ভালো অন্য অন্য অ্যাবিলিটি থাকে, স্পোর্টস বা সিঙ্গার, এসব বিষয়ে তাদের যদি বাবা মারা পাঠায় তাহলে কিন্তু সেই বিষয়ে তারা অনেকটা মানে ট্যালেন্টেড হতে পারে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু বাচ্চা আছে যে তাদের মধ্যে অ্যাবিলিটি থাকে, কিন্তু তাদের এই সঠিক এনভায়রনমেন্ট না থাকার জন্য কিন্তু তারা সেই পরিবেশে নিজেকে কিন্তু সেইভাবে গ্রো করতে পারে না। ট্যালেন্ট থাকলেও এনভায়রনমেন্টের জন্য হয় না। তা এখানে দেখো তাহলে এই মানে ইন্ট্রাকশনটা কোথায় হচ্ছে, যে হেরিডিটি তার জন্মগতভাবে তার ওই সিঙ্গারের ভয়েসটা ছিল এবং তাকে সেই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য সে কিন্তু ভালো জায়গায় যেতে পারবে। তাহলে এখানে হেরিডিটি এবং এনভায়রনমেন্টটা হয়ে যাবে। বাট জেন্ডার আইডেন্টিটি আর জেনেটিক মেকআপ কেন হবে না? জেন্ডার আইডেন্টিটি কারণ জেন্ডারের হিসেবে বলেনি, আর জেনেটিক মেকআপও এখানে হচ্ছে না। তাহলে এই যে নিউট্রিশন ডিসিপ্লিনও হবে না, বা গ্রোথেরও সেরকম ব্যাপার নেই, গ্রোথ ও ম্যাচুরেশনও কিন্তু হবে না। বোঝা গেল? নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। সেন্সিটিভ পিরিয়ডস আর দোজ টাইম পিরিয়ডস ডিউরিং হুইচ সার্টেন ড্যাশ আর স্পেশালি ইম্পর্টেন্ট ফর কোর্স অফ নর্মাল ডেভেলপমেন্ট। সেন্সিটিভ পিরিয়ডস মানে সেই পিরিয়ড যেখানে মানে কোন ফ্যাক্টরগুলো স্পেশালি ইম্পর্টেন্ট শুধুমাত্র নর্মাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এখানে বলেছে কি জেনেটিক প্রিডিসপোজিশন, মানে যে জেনেটিক যেটা হলো জিনগত যে কারকগুলো হয় সেটা, এথনিক ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, হেরিডিটি ফ্যাক্টরস। এবার দেখো জেনেটিক মানে কি, তা সেন্সিটিভ পিরিয়ডে নর্মাল ডেভেলপমেন্টের জন্য দরকার হয় জেনেটিক, ঠিক আছে, কিন্তু ওই মানে সেরকমভাবে জেনেটিক কিন্তু মানে প্রয়োজন হয় না, তার অটোমেটিক্যালি আসে। এই এথনিক ফ্যাক্টরও এখানে কাজ করে না, আর হেরিডিটিও না। সেখানে কী করবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কাজ করবে, কারণ তাকে সেই পরিবেশ দিলে সেখানে তার ডেভেলপমেন্টটা কিন্তু নর্মালভাবেই হবে। বোঝা গেল? তাহলে এই 5 নম্বর কোশ্চেনটার রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 3 নম্বরটা হয়ে যাবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এবার 6 নম্বর কোশ্চেনটা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, যারা করতে পারবে করে কমেন্টে জানাবে। ইন অর্ডার টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্টস এ টিচার শুড, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা সেটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করার জন্য, স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ করার জন্য টিচারকে কী করতে হবে, আস্ক অনলি দোজ কোশ্চেন্স উইচ ক্যারি সিঙ্গেল আনসার, শুধুমাত্র ওই সিঙ্গেল আনসার যার মানে যে কোশ্চেনগুলো সেগুলো জিজ্ঞেস করবে। দেখো এই তোমাদের চিনতে হবে যে কী করে এলিমিনেশন করা যায়, সেই টেকনিকটা করলে ইজিলি করতে পারবে। ডিসকারেজ দ্য স্টুডেন্টস, ডিসকারেজ করবে ফ্রম আস্কিং ডাউটস অ্যান্ড কোশ্চেন। এই কোশ্চেনটা উত্তর আমি কিন্তু দিতে পারবো না, আমি জানি না, এগুলো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে না। তো এই ধরনের কি কথা বলবে, ডিসকারেজ করবে তাদের। গিভ কোশ্চেন্স দ্যাট ইনভলভ ইনফারেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন, তাদেরকে এই কোশ্চেনগুলো দেবে যেখানে এক্সপ্লেনেশনের ব্যাপার আছে কোনো কনসেপ্টের। আর বলেছে কি অ্যাভয়েড কোশ্চেন উইথ নিড ইনফারেন্স অ্যান্ড অ্যানালিসিস, যেগুলো ইনফারেন্স বা অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে বেশি করে, সেই কোশ্চেনগুলোকে কি অ্যাভয়েড করবে। তো এটা কিন্তু অনেকটাই ইজি আছে, একটু ভেবে দেখলেই পারবে, তো চেষ্টা করো। আচ্ছা, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।